কি একবার আসবা? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। না করো না প্লিজ। আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই কলটা কেটে দিলাম। এরপর সাকিবকে কল দিলাম। সাকিব খুব দ্রুত চলে আসলো। এরপর সিমি আর ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য লিমাকে একটা নজর শেষবারের মতো দেখা। লিমাদের বাসায় পৌঁছে দেখি আপু, রনি ভাই, বাবা, মা সবাই একসাথে। আমি গিয়ে গায়ে হলুদের স্টেজের সামনে একটা চেয়ার নিয়ে বসলাম। এরপর একটা মেয়ে আমার কাছে গিয়ে কথা বলতে লাগলো। বুঝলাম মেয়েটা খুব মিশুক। লিমা আমাকে দেখছিল। এরপর লিমা হঠাৎ সেখান থেকে নেমে আসলো, এসে ঠাস ঠাস করে চড় মারতে লাগলো। চড়ের গতি এতটা বেশি ছিল যে সহ্য করতে না পেরে আমি মাটিতে পড়ে গেলাম। সেখানে সিমি আর সাকিবও ছিল না। এরপর লিমা যা বললো তা শুনে সেখানেই মরে যাওয়ার ইচ্ছে করছিল। জানোয়ার চরিত্রহীন লম্পট, এত কিছুর পরেও তোকে অনেক ভালোবেসেছিলাম। আমাকে ধোকা দেওয়ার পরেও তোকে মাফ করেছিলাম, আপন করে নিতে চেয়েছিলাম। কিন্তু তুই কি করলি? অন্য একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ের আগেই মেয়েটার সাথে খারাপ কাজ করলি, যার ফলে মেয়েটা আজ প্রেগনেন্ট। আর সেই মেয়েটাকেও ছেড়ে অন্য একটা মেয়ের সাথে লুতুপুতু করতে তোর লজ্জা করে না? ধুর, আমি কি বলছি? তোর মতো চরিত্রহীন রাস্তার কুকুরের আবার লজ্জা আছে নাকি? শেষবারের মতো দেখার জন্য একটু ঠেহাচ্ছিলাম, কিন্তু তোকে ঢাকাই আমার বড় ভুল হয়ে গেছে। এক্ষুনি তুই আবার বাসা থেকে বেরিয়ে যা। কোনো রাস্তার কুকুরের জায়গা আমার বাসায় নাই। আপু, তুমি সম্পূর্ণটা আগে শোনো। আর কোনো কিছু বলা বা বোঝার দরকার নাই। আমি দাঁড়াতে পারছিলাম না, মাথা কেমন জানি করছিল। আমি দাঁড়াচ্ছি না বলে লিমার ভাই দারোয়ান ডাকতে লাগলো। হঠাৎ কোথা থেকে রনি ভাইয়া এসে লিমার গালে সজোরে ঠাস করে একটা চড় মারলো। আর একটা মারতে চাইলে আমি বসা অবস্থায় রনি ভাইয়ের হাত ধরলাম। রনি ভাইয়া হাঁটু গেড়ে বসে আমাকে ধরলো। এরপর বলল, আজকের জন্য তোমাকে অনেক কাঁদতে হবে, সারা জীবন কাঁদবে, কিন্তু কোনো লাভ হবে না। আর দারোয়ান ডাকতে হবে না, আমি সালাফিকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে রনি ভাই আমাকে দাঁড় করিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একাই পারছে না, পড়ে যেতে চাচ্ছি। হঠাৎ আপু এসে আর একটা হাত ধরলো। আমি তাকে শুধু একটা হাসি দিলাম আর লিমাকে বললাম, আমাকে মাফ করে দিয়েন, আপনার সাথে অনেক অন্যায় করছি, প্রতারণা করছি, অনেক কষ্ট দিচ্ছি আপনাকে। হয়তো আর কোনোদিন মাপ চাওয়ার সুযোগ পাবো না, মাফ করে দিয়েন। আপু আর রনু ভাইয়া আমাকে আমার গাড়ির কাছে নিয়ে আসলো, গাড়িতে বসিয়ে দিল। আপু গাড়ি থেকে নেমে যাচ্ছিল। আমি আপুর হাতটা ধরলাম আর কাছে নিয়ে এসে জোরে ধরে বললাম, আপু জানিস আজ কতদিন পর তোকে আপু বলে ডাকলাম? আপু সত্যি বলছি, তোর ভাইটা চরিত্রহীন না রে। আর তুই তো জানিস আমি লিমাকে ধোকা দেই নাই। আর কোনোদিন মাপ চাওয়ার সময় পাবো কিনা, আমাকে মাফ করে দিস। আর তোর ভাইটার কপালে আগের মতো একটা ভালোবাসার পরশ দিবি। বলতে দেরি হলো, আমি আমার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে কপালে কপাল লাগিয়ে কাঁদতে লাগলো আপু। আর রনি ভাইও আমাদের দেখে কাঁদছে। হঠাৎ আপু আমাকে ছেড়ে দিয়ে ছুটে বিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল। আমি ড্রাইভারকে বাসায় নিয়ে যেতে বললাম। বাসায় এসে ড্রাইভার আমাকে ধরে রুমে নিয়ে গেল। অন্যদিকে সিমি আর সাকিব এসে দেখে আমি নেই। লিমা সোফায় বসে কাঁদছে আর রনি ভাইয়া বাসায় ঢুকছে। সাকিব লিমাকে জিজ্ঞেস করলো, সালাফি কই? ওই চরিত্রহীন জানোয়ারটার কথা আমার সামনে বলবি না। আমাকে ধোকা দিয়েছে তো দিয়েছে, এখন আরো একটা মেয়ের জীবন নষ্ট করে যাচ্ছিল, তাই মেরে বাসা থেকে বের করে দিয়েছি। এই কথা বলতেই সাকিব নিজের সমস্ত শক্তি দিয়ে লিমাকে চড় মারতে থাকে। একসময় লিমার ভাই বাড়িতে আসলে তাকেও কলার ধরে মারতে থাকে। একসময় রনি ভাইয়া এসে সাকিবকে আটকায় আর সীমিত কেঁদে কেঁদে পাগল প্রায়। সাকিব বলতে শুরু করে, আজ তোকে সব বলবো। এতদিন চুপ ছিলাম, আর না। লিমা, ওই দিনটার কথা মনে, যেদিন নদীর পাড়ে তুই আর সালাফি দেখা করতে গেছিলি। আমিও ছিলাম সালাফির সাথে। সেদিন তোর ভাই আমাদের দেখে ফেলে। ওই দিন রাতেই তোর ভাই ওদের বাসায় যায়, গিয়ে বলে তুই নাকি তোর ভাইকে বলেছিস তুই সালাফির সাথে টাইম পাস করছিস। তুই নাকি বলছিস সালাফি তোকে ইপটিজিং করে, তোকে নাকি খারাপ ইঙ্গিত করে, তুই নাকি সালাফির হাত থেকে মুক্তি চাস। তবুও নাকি সে তোর পিছনে বেহায়ার মতো পড়ে আছে। আবার সালাফিকে অন্য জায়গায় নিয়ে গোপনে বলে যদি সালাফি আবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাহলে তাকে মেরে ফেলতে নাকি তার হাত কাঁপবে না, তার সম্মানটাই নাকি সবার আগে। সেদিন সালাফি তোর ভাইয়ের পা ধরে অনেক কান্না করে যাতে তোর কিছু না করে। এরপর তোর ভাই চলে যাওয়ার পর তোর বাবা ওকে কুকুরের মতো মারে আর একটা ঘরে বন্দি করে রাখে। কয়েকদিন তাকে পানি পর্যন্ত খেতে দেয়নি। আমি জানালা দিয়ে চুপি চুপি করে খাবার দিতাম। কিছুদিন পর আমি ওর বাবার কাছে গিয়ে পা ধরে কান্না করি যাতে ঘর থেকে তাকে বের করে, না হলে সে মরে যেত। অবশেষে তিনি আমাকে ঘরের চাবি দেন। ঘরে ঢুকে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু তার মা বাবা বোন একটিবারের জন্য দেখতে চায় না।
যে মা বাবা বোনের চোখের মণি ছিল তারাই তাকে অবহেলা করতে শুরু করে শুধু তোর জন্য। এর কিছুদিন পর জানতে পারে ওর মায়ের কিডনি নষ্ট হয়ে গেছে। সালাফি একবারের জন্য নিজের কথা না ভেবে কিডনি দিয়ে দেয়, কিন্তু তারাই তাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দেয়। তাহলে যে ও বললো ওর গার্লফ্রেন্ড নাকি প্রেগনেন্ট। তোকে ছাড়াও কোনোদিনও কোনো মেয়ের দিকে তাকায়নি পর্যন্ত, আর তুই এইসব বিশ্বাস করে নিলি? একটাবারের জন্য সত্য মিথ্যা যাচাই করলি না? লিমা মাটিতে বসে কাঁদতে লাগলো। হঠাৎ উঠে ওর ভাইয়ের কাছে গিয়ে বলল, এসব কি সত্যি ভাইয়া? তুই না আমাকে বলি যে সেলফি আমাকে ধোকা দিয়েছে, তাহলে ওইসব ছবি কি মিথ্যে ছিল ভাইয়া? ওই ভাইয়া বল না, ছবিগুলো কি মিথ্যা? কিসের ছবি? ওই দিন ভাইয়া সাকিব আর অন্য একটা মেয়ের ছবি দেখায়। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছিল সালাফি একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে। ওই ছবি দেখে আমার ভীষণ রাগ ওঠে। সালাফিকে কল দেই কিন্তু রিসিভ করে না, তাই আমি ভেবে নিয়েছিলাম যে সাকিব আমাকে ধোকা দিয়েছে। ভাইয়া বল না, ওই ছবিগুলো কি মিথ্যা ছিল? লিমার ভাই কোনো কথা বলে না। ওনার নীরবতা দেখে লিমার ভাবি ঠাস ঠাস করে ওনাকে চর মারে। লিমা মাটিতে পড়ে কান্না করছে। একটু পর সাকিবকে জিজ্ঞেস করে, আচ্ছা, ও যদি কোনো মেয়ে দিকে না তাকায় তাহলে আমাকে বিয়ে করতে বললো কেন? পিছন থেকে কেউ বলে ওঠে, তোমার সুখের জন্য। এমন কথায় সবাই পিছনে ফিরে তাকায়। দেখে আবির কথাটা বলতে বলতে বাড়িতে প্রবেশ করে। কেন? কি রনি ভাইয়া, আপনি বলবেন নাকি আমি বলবো? রনি ভাইয়া অনেকক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, সালাফির যে একটা কিডনি ছিল ওইটাও নষ্ট হয়ে গেছে। ওকে অনেকবার বলছি দেশের বাইরে নিয়ে যাই, কিন্তু ও বলেছে ও যে কয়দিন বেঁচে আছে ও সবার সাথে থাকতে চায়। অনেক রিকোয়েস্ট করছি বাট ও রাজি হয়নি। আর কিছু সময়ের অতিথি মাত্র সে। এই কথা শুনে সবাই কাঁদতে থাকে। বিয়ে বাড়ি যেন শ্মশানে পরিণত হয়ে গেছে। সিমি শোনার সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলেছে। সাকিবও কান্নায় ভেঙে পড়েছে। আপু রনি ভাইয়াকে গিয়ে ঠাস করে একটা চর মেরে বলে, এতদিন বলনি কেন আমার ভাইটা যে এত কষ্ট সহ্য করছে? একটাবার আমাকে বলার প্রয়োজন মনে করনি? আমার ভাইয়ের যদি কিছু হয় আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আমাকে মাফ করে দাও। সালাফি আমাকে কসম দিয়েছে তাই কাউকে কিছু বলি নাই। আপু রনি ভাইকে জোরে ধরে বলে, আমার ভাইয়ের কাছে যাব। মা তো জ্ঞান হারিয়েছে অনেক আগে, এখনো জ্ঞান ফিরে নাই। বাবা মাকে ধরে কান্না করতেছে। লিমা কাঁদতে কাঁদতে ওর ভাইয়ের কাছে গিয়ে বলে, এবার তুই খুশি তো ভাইয়া? সালাফির যদি কিছু হয় তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তোমাকে ডিভোর্স দিব, তখন বুঝবে ভালোবাসার মানুষকে ছাড়া থাকা কত কষ্টের। এদিকে সাকিব কল করেই যাচ্ছে, কিন্তু আমার ফোন রিসিভ করার শক্তি নাই। সাকিব রনি ভাইকে বলে, সালাফি কোন দিকে গেছে বলতে পারেন? বাসায় গেছে। সাকিব প্লিজ আমাকে নিয়ে চল তোদের সাথে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুই প্লিজ নিয়ে চল। লিমা সাকিবের পা ধরে কাঁদতে কাঁদতে বলে। অবশেষে সবাই গাড়ি নিয়ে সবাই বাসায় চলে আসে। সাকিব সিমিকে কোলে নিয়ে দৌড়ে আমার রুমে আসে। আমার রুমে আসতেই আমাকে দেখে, চিৎকার দিয়ে দৌড়ে আমার কাছে এসে আমার মাথা কোলে নিয়ে কাঁদতে থাকে। এই সালাফি ওঠ, দেখ আমি এসে গেছি। সব আমাকে বলতে পারলি আর এই কথাটা আমাকে বললি না? এই সালাফি আমার দিকে তাকা, দেখ দেখ তোর ভাই চলে আসছে, আমি তোর কিচ্ছু হতে দেবো না। সাকিব সিমিকে কোলে নিয়ে রুমে এসে দেখে আমি ফ্লোরে পড়ে আছি আর মরণ যন্ত্রণায় কাতরাচ্ছি। সাকিব সিমিকে কোনো রকম বিছানায় শুয়ে দিয়ে আমার কাছে দৌড়ে আসে। আমার মাথা কোলে নিয়ে চিৎকার করে আমাকে ডাকতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, আমি কিছু বলতে চাচ্ছি না, তুই কিছু বলতেও পারছি না, জি বলতে যাচ্ছে। ইতিমধ্যে সবাই রুমে এসে গেছে। লিমা আমার অবস্থা থেকে দৌড়ে আমার কাছে এসে সাকিবের কোল থেকে মাথাটা নিজের বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ওই তোমার কি হয়েছে বলো, আমাকে বলো কোথায় কষ্ট হচ্ছে? দেখো আমি এসে গেছি, আর তোমার কষ্ট হবে না। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না। তুমি না বলেছিলা আমরা বিয়ে করব, আমাদের একজন রাজকন্যা হবে, আমরা তাকে নিয়ে সারা দিন মজা করব। তবে আজ কেন আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ? প্লিজ আমাকে একা রেখে যেও না। অভিমান করে আছো তো তোমাকে কষ্ট দিয়েছি বলে? আচ্ছা যত পারো আমাকে মারো, তবুও আমাকে জিন্দা লাশ বানিয়ে চলে যেও না। আমি সইতে পারবো না
তুমি তো আমাকে